প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউজ স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। দর্শক, আজ আমরা কথা বলবো প্রো হেলথ হোম কেয়ারের ওনার মামুনুর রশিদের সাথে। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো আপনার প্রবাস জীবনের গল্পটা, ছোট করে যদিও। আমি 1998 সালে আমেরিকাতে এসেছি। এর আগে আমি বাংলাদেশে একটি আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থায় কাজ করতাম, জার্মান ফান্ডের একটা অর্গানাইজেশন, এবং সেখানে খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতাম, বিভিন্ন দেশে গিয়েছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল IFOR নামে একটি অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল ফেলোশিপ অফ রিকনসিলিয়েশন। আমি সেটারও মেম্বার ছিলাম, এবং ওই অর্গানাইজেশনের মাধ্যমে আমি অনেকগুলো দেশে গিয়েছি, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা। সর্বশেষ আমি আমেরিকাতে এসেছি, এবং এখানে এসে 1998 সাল থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিলাম। সর্বপ্রথম আমি গ্রোসারি ব্যবসা করতাম, তারপরে আমার সেলফোন স্টোর ছিল, তারপরে আমার TDS ইন্স্যুরেন্স ব্রোকারেজ নামে একটি ব্রোকারেজ ফার্ম আছে, সেখানেও আমি অংশীদার। এখন প্রো হেলথ হোম কেয়ার নামে যে হোম কেয়ার আছে সেটার আমি প্রেসিডেন্ট। তো এই যে আপনি বললেন যে আপনি সেই 98 থেকে আমেরিকাতে বিভিন্ন প্রফেশনে ছিলেন, বিভিন্ন বিজনেস করেছেন, সম্পৃক্ত ছিলেন, তো এত কিছু ছেড়ে আপনি ফাইনালি এই হোম কেয়ার বিজনেসটা শুরু করেছেন, প্রো হেলথ হোম কেয়ার। তো এটার সম্পর্কে একটু জানতে চাইবো যে এত কিছু থাকতে আপনি এই বিজনেসটা কেন বেছে নিলেন? আসলে আমার অন্যান্য ব্যবসাও এখনো আছে, তবে হোম কেয়ার ব্যবসা শুরুর পিছনে একটি কারণ রয়েছে। সেই মহৎ কারণটি হলো, যে কোনো ব্যবসায় তো আমরা টাকা পয়সা ইনকাম করতে পারি, এটি সত্যি কথা। তবে সেই টাকা পয়সা ইনকামের সাথে যদি আমরা মানুষকে সেবা প্রদান করতে পারি, এটির একটি যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমি দেখলাম হোম কেয়ার ব্যবসার মাধ্যমে আমরা কমিউনিটিকে অনেক সেবা প্রদান করতে পারি। এখানে আমাদের যে এল্ডারলি জনগোষ্ঠী আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার খুবই ভালো একটি মাধ্যম এই হোম কেয়ার ব্যবসা। এজন্যই আমি আকৃষ্ট হয়েছি হোম কেয়ার ব্যবসা করার জন্য। ধন্যবাদ। মহৎ একটা উদ্দেশ্য আছে এর পেছনে আপনার। সবারই আসলে এটা হওয়া উচিত আমি মনে করি, হ্যাঁ, একজনের প্রতি। তো এই যে হোম কেয়ারটা শুরু করলেন আপনি, তো হোম কেয়ারে তো আসলে কেয়ার গিভার বা আপনার স্টাফ যখন নিয়োগ দেন, সেক্ষেত্রে আসলে কোন জিনিসটার উপর প্রো হেলথ হোম কেয়ার মানে বেশি নজর দেয়, কোন জিনিসটার, কোন কাজগুলোর উপর? আমরা যখন আমার অফিসের স্টাফ আমরা যখন নিয়োগ দেই, সর্বপ্রথম তার সততা, কর্মদক্ষতা এবং সর্বোপরি তার সেবার যে মান কতটুকু তিনি দিতে পারবেন সেটিকে আমরা যাচাই করার চেষ্টা করি। কারণ আমরা যেহেতু মানুষের সাথে কাজ করি, আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো তাদেরকে সন্তুষ্ট করা, তাদেরকে তাদের সকল কর্মকাণ্ডে সহযোগিতা করা। আমার যারা সহযোগী থাকবেন, আমাদের যারা স্টাফ থাকবেন, তাদের এই মানসিকতাটা থাকতে হবে যে আমরাও কাজের সাথেই আমরা সেবা প্রদান করতে আসছি এখানে। সো এই ধরনের মানসিকতা আছে কিনা এটুকু আমরা যাচাই করার চেষ্টা করি, এবং সাথে সাথে তার কর্মদক্ষতা তো অবশ্যই লাগবে। আর কেয়ার গিভারের ক্ষেত্রেও অবশ্যই আমরা প্রথম তাদেরকে যাচাই করি তাদের সার্টিফিকেটটা আছে কিনা, এবং তারা কতটুকু দক্ষ শারীরিক মানসিকভাবে। কারণ তারা তো সেবা প্রদান করবেন বয়স্ক লোকদেরকে বা যারা প্রয়োজন, যাদের নিডি লোকজনকে তারা সহযোগিতা করবেন, তো তার তো নিজেরই একটি মানসিক প্রস্তুতি থাকতে হবে। সো এই ধরনের জিনিসগুলোকে আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি হায়ার করার আগেই। কিন্তু আপনি যখন হায়ার করবেন স্টাফ বা কেয়ার গিভার, এই যে আপনি বললেন যে তার মানসিকভাবে, মেন্টাল দিক থেকে তাকে সেরকম অ্যাক্টিভ হতে হবে বা কাজের সেবামূলক আচরণটা তার থাকতে হবে, সেটা আসলে কিভাবে সার্টিফাইড করেন? এটা তো আসলে সার্টিফাই করার কিছু না, আমরা তো সার্টিফাই করতে পারি না, কিন্তু আমরা যখন তাকে ইন্টারভিউ নেই, তিনি যখন কথাগুলো বলেন, আমরা চেষ্টা করি তার কাছ থেকে বুঝে নিতে
এই কথার মাধ্যমেই যে তিনি কতটুকু আসলে পারদর্শী এসব বিষয়ে। আচ্ছা। এই আমরা হয়তো শতভাগ কেউই নিশ্চিত বলতে পারি না, তবে অনেকটা আমাদের ধারণা মিলে যায়। এবং কাজ করতে করতে আমাদের তো এখন একটু অভিজ্ঞতা হয়েছে, আমরা তো লোকজনকে দেখি যে কে কেমন কাজ করে, একটু কথা বললে হয়তো অনেকটা আমরা বুঝতে পারি, তার রেজুমিটা দেখলে আমরা কিছুটা হলেও ধারণা পাই। ধন্যবাদ। আর একটু জানবো, এই যে হোম কেয়ার যারা আপনারা যে সেবাটা দিচ্ছেন, যাদেরকে দিচ্ছেন, অনেক ওল্ড পিপল যারা নিচ্ছে সেবাটা, শোনা যায় যে যারা হোম কেয়ার সেবা নিচ্ছে তারা যদি পরবর্তীতে কোনো রিলেটিভ বা কারোর জন্য অ্যাপ্লাই করতে যায়, সেক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তাদেরকে। এটা আসলে এই ব্যাপারে আসলে একটু জানতে চাইবো। আপনি ঠিকই বলেছেন। আমি সম্পূর্ণ আইনি ব্যাপারটি বলতে পারবো না, এটি যারা এখানে আইন নিয়ে কাজ করেন, আমাদের অ্যাটর্নি সাহেবরা আছেন, তারা জানবেন। কিন্তু আমি যতটুকু মনে করি এবং যতটুকু কথা বলে মানুষের কাছ থেকে অথবা বিভিন্ন আইন বিষয়ক পরামর্শদাতা যারা আছেন তাদের কাছ থেকে শুনেছি, যিনি হোম কেয়ার নিবেন তিনি তো অবশ্যই একজন অসুস্থ অথবা কাজ করতে পারেন না এবং তার কোনো ইনকাম নাই। তো তিনি যখন তার কোনো আত্মীয় স্বজনের জন্য অ্যাপ্লাই করবেন, আসলে তিনি তো নিজে কোনো স্পন্সর দিতে পারবেন না। সো যদি হোম কেয়ার নেয় তাতে তো তার কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ একদম তাই, কারণ হোম কেয়ার তিনি পাবেন, এটা তার অধিকার। তিনি তো কোনো কাজ করেন না, তার কর্মদক্ষতা নাই, তাহলে তিনি অবশ্যই হোম কেয়ার নিতে পারবেন। তিনি যখন অ্যাপ্লাই করবেন তখন তার কি হবে, তার প্রয়োজন হবে স্পন্সরের। সেই স্পন্সরটা তো তিনি নিজে হতে পারবেন না কখনই, অবশ্যই অন্য কেউ তাকে স্পন্সর করবে। হয়তো যদি কেউ বাবা তার ছেলের জন্য করে, হয়তো তার অন্য ছেলেরা স্পন্সর হবে বা আত্মীয় স্বজন হবে, কিন্তু তিনি তো পারবেন না। আর যদি তিনি কাজ করেন এখানে এবং তিনি নিজেই যদি স্পন্সর হতে চান, তাহলে তো আবার তিনি হোম কেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ হোম কেয়ারে অ্যাপ্লাই করতে হলে তার প্রথম শর্ত হলো তার মেডিকেট থাকতে হবে, মেডিকেট কার্ড থাকবে, যিনি লো ইনকাম পিপল। তাহলে যদি তিনি লো ইনকাম পিপল হয়ে থাকেন, তার মেডিকেট থাকে, তাহলে তো তিনি কাউকে স্পন্সর করতেই পারবেন না। তো এখানে তো তার কোনো সমস্যা হওয়ার কথা না, এটা একটা রিউমার। এটা মানুষ আসলে মনে করতেছে যে আমি হোম কেয়ার নিচ্ছি, আমার ছেলের জন্য অ্যাপ্লাই করলে হয়তো বা এটা ঠিক হবে না। এটা তো কোনো কথা না, এটা তার অধিকার, তিনি তার অধিকার ভোগ করছেন। ধন্যবাদ আপনাকে। আসলে মানুষ অনেকেই আসলে কমিউনিটিতে অনেক ধরনের কথা বলে, যে জন্য জানে না, আসলে না জেনেই আমরা অনেকেই অনেক কিছু বলি। তো সেই জন্যই আপনাকে প্রশ্নটা করা, আসলে হোম কেয়ারের নিলে কি প্রবলেম বা কি না হতে পারে। হ্যাঁ, অবশ্যই এখন আমরা বিভিন্ন রকম কথা শুনে থাকি, পাবলিক চার্জ নিয়ে আমরা অনেক কথাই শুনি, অনেক আইনি জটিলতা রয়েছে, অনেকগুলো আইনের প্রয়োগ আছে, অনেকগুলো আইনের প্রয়োগ নাই। যদি আইনের সঠিক প্রয়োগ থাকে এবং সেটা যদি সবার উপরেই এটার প্রভাব বিস্তার করে, তাহলে হয়তো আমরা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হব। তবে আমার যতটুকু ধারণা, অনেক আইনের প্রয়োগ তো আমরা দেখিও না। আর যদি কেউ কোনো সমস্যায় পড়ে থাকেন বা কেউ যদি মনে করে থাকেন, অবশ্যই যারা আইন বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন তাদের সাথে যোগাযোগ করবেন আগেই। তবে এটি আমি আবারও বলছি, যিনি হোম কেয়ার নেবেন, যিনি এখানে মেডিকেট নেবেন, যিনি কাজ করতে পারেন না, তিনি যদি অ্যাপ্লাই করেন তাহলে তার ব্যক্তিগতভাবে তার কোনো ক্ষতি হওয়ার কথা, কারণ সেটা তার রাইট, এটা তার রাইট। ধন্যবাদ। আর আমাদের কমিউনিটিতে, বাংলাদেশিদের মধ্যে, মানে বাঙালি কমিউনিটিতে শোনা যায় যে অনেকেরই আসলে হোম কেয়ার নিয়ে নেতিবাচক, মানে অনেকে ধারণা পোষণ করে থাকে। সে ব্যাপারে আপনি কি বলবেন? এটি আপনি যথার্থই বলেছেন। এটা শুধু হোম কেয়ার না, এটা আমি শুনেছি, আমি তো কমিউনিটিতে দীর্ঘদিন যাবত। আমরা যদি কোনো সরকারি সহযোগিতা কেউ নিয়ে থাকি, আমার পাশের বাড়ির লোক, আত্মীয় স্বজন, তারা এটাকে অনেক নেতিবাচকভাবে দেখেন বা বন্ধু বান্ধবরা। কিন্তু আমরা যদি সেটাকে নেতিবাচক না দেখে আমরা যদি মনে করি যে আমার কি রাইটস আছে এখানে, একজন নাগরিক হিসাবে আমি কি সুবিধা পেতে পারি, সেটি তো আমার নেওয়া উচিত। আমি যদি কর্মক্ষম না হই তাহলে আমি অবশ্যই ফুড স্ট্যাম্প নিতে পারি।
আমি যদি কর্মক্ষম না হই আমি স্ন্যাপ প্রোগ্রামে যেতে পারি, আমি সকল সহযোগিতাই নিতে পারি। এখানে যে আমাদের কমিউনিটির লোকজন বিভিন্নভাবে কথা বলেন সেটি ঠিক না। আর হোম কেয়ারকে আমি মনে করি এটাকে পজিটিভলি দেখা উচিত। আপনি যদি এটির সঠিক ব্যবহার করেন, আমি এ কথাটি বলবো এই কারণে, হোম কেয়ারটা অবশ্যই যদি আমার বাবা কর্মক্ষম না হন, যদি তিনি নিজের কাজ নিজের না করতে পারেন, যদি তার ইনকাম না থেকে থাকে, তাহলে অবশ্যই তিনি হোম কেয়ার সেবা পাবেন। তবে সন্তান হিসেবে যেন আমরা তাকে সঠিক সেবা দিই। যিনি সেবা দিবেন যদি পিসিএ সার্ভিস হয় তাহলে তার বাবা মাকে দেখাশোনা করতে পারবেন না, তখন তো অন্য মানুষকে দেখাশোনা করতে হবে। যদি পিপিএল হয়, পিপিএল এর মাধ্যমে হয়, সিডিপি প্রোগ্রামের আন্ডারে, তখন বাবা মাকে দেখাশোনা করবেন। তো আমি অনুরোধ করব যারাই বাবা মাকে দেখাশোনা করেন তারা একটু সঠিকভাবে বাবা মাকে দেখাশোনা করবেন, কারণ এ বিষয়ে আমাদের কমিউনিটিতে অনেক ধরনের কথা রয়েছে। আমরা এই বাবা মা দিয়ে অনেকেই টাকা উপার্জন করেন, তাদেরকে সঠিক সেবা দেন না, বাবা মাকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করান, এটি যেন না হয়। আপনারা বাবা মাকে দেখাশোনার দায়িত্ব কিন্তু সন্তান হিসেবে আমাদের সবারই আছে। উপরন্ত আমরা সরকার থেকে সহযোগিতা পাই, তারপরও যদি আমরা বাবা মাকে সঠিকভাবে সেবা প্রদান না করি, আমাদের বাবা মা তাদেরও তো কিছু মানসিক সন্তুষ্টির প্রয়োজন আছে। তাদেরকে যদি আমরা এই সন্তুষ্টিটা না দেই তাহলে তো বিভিন্ন রকমের কথা আসবেই। আমরা এটিও দেখি যে আমাদের বাবা মায়েরা রাস্তায় বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন। আমি বলতে চাই না, কিন্তু এগুলো ঠিক না। তিনি বিভিন্ন রকম সহযোগিতা পাচ্ছেন, অবশ্যই তার একটু ভালো থাকার কথা এখানে। অবশ্যই। আপনি তো একটু আসি যে আপনি তো বিজনেসের পাশাপাশি আমাদের কমিউনিটিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের সাথেও সম্পৃক্ত, সে ব্যাপারে যদি একটু। আমি এখানে যখন প্রথম এসেছি সেই থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়ানোর চেষ্টা করেছি অল্প পরিসরে। তবে আমি এখানে ব্যবসায়িক সমিতি আছে, আঞ্চলিক সমিতি আছে এবং অন্যান্য সংগঠন আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন রকমের সংগঠনই আছে। সব সংগঠনের সাথেই কম বেশি থাকার চেষ্টা করেছি। তবে উল্লেখযোগ্যভাবে আমি একটি কথা বলতে চাই যে আমি পজিটিভ কিছু কাজ করার চেষ্টা করি নীরবে, যে কাজগুলো মানুষকে উপকৃত করে। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার বয়স যখন 21-22 বছর ছিল, ঢাকায় আমি যখন গেলাম সর্বপ্রথম, তখনই কিন্তু আমি একটা এনজিওতে সর্বপ্রথম কাজ শুরু করি। এবং সেই এনজিওটির কাজ শুরু হয়েছিল 1991-এর যে ঘূর্ণিঝড় হয়েছিল কক্সবাজারে এবং সন্দ্বীপে, সেই ঘূর্ণিঝড়ের পরে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের মাধ্যমে। এবং ওখানে তাদের সাথে সম্পৃক্ত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে যে কাজ করেছি, তখন যে আমি এই মানুষগুলোর মুখে হাসি দেখেছি, সেই যে আমার মনের ভিতরে মানুষের জন্য কাজ করার একটি আগ্রহ, এবং সেই আগ্রহ থেকেই কিন্তু আমার আজকের পর্যন্ত চেষ্টা করা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। আর একটু জানতে চাইবো যে এই তো জানলাম যে আপনার সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের আপনার পদার্পণ বা আপনার যে ইচ্ছাটা আপনি পোষণ করেছেন বা জনকল্যাণমূলক অনেক কাজ আপনি করেছেন দেশে থাকতেও। তো নিউ ইয়র্কে এসে সর্বপ্রথম আপনি তো নির্বাচিত কমিউনিটি এডুকেশন কাউন্সিল মেম্বার হয়েছিলেন, সে ব্যাপারে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, এটি একটি খুব ভালো বিষয় আপনি উল্লেখ করেছেন। আমার বাবা একজন শিক্ষক, সে হিসাবে শিক্ষার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমার বাবা জড়িত। আমার বাবা অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন, এবং আমিও চেষ্টা করি শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে। এবং সে কারণেই ব্রুকলিন ডিস্ট্রিক্ট 15-এর কমিউনিটি এডুকেশন কাউন্সিলে যখন নির্বাচন হয়, আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করি। এবং আমি যতটুকু জানি, আমি সর্বপ্রথম নির্বাচিত এডুকেশন কাউন্সিল মেম্বার ডিস্ট্রিক্ট 15-এর নিউ ইয়র্ক সিটিতে। এটি সরাসরি অভিভাবকদের ভোটের মাধ্যমে হয়। এবং ডিস্ট্রিক্ট 15টা হলো ব্রুকলিন ডাউনটাউন, পার্ক স্লোপ আপনারা যেটার নাম শোনেন, অত্যন্ত সুপরিচিত এবং একটু পশ এরিয়াই আমরা বলি। ব্রুকলিন ডাউনটাউন থেকে শুরু করে চার্চ অ্যান্ড ম্যাকডোনাল্ড পর্যন্ত, যেখানে অনেক স্বনামধন্য ব্যক্তিরা বসবাস করেন।
তো ওই এলাকা থেকে যখন নির্বাচন হয়েছিল, এখানে 11 জন মেম্বার নির্বাচিত হয়েছিল, আমি সর্বপ্রথম বাংলাদেশি সেখানে ছিলাম। এটা একটা বিশাল অর্জন আমি বলবো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি সেখানে সবার ভোটেই নির্বাচিত হয়েছিলাম, এবং আমি আশা করি আমাদের যে ভাই বোনেরা যারা আছেন কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডেই তারা থাকেন, কেউ পলিটিক্স করেন, কেউ বিভিন্ন সামাজিক সংগঠনে থাকেন, কিন্তু আমি বলবো যে এরকম শিক্ষামূলক যে কর্মসূচিগুলো আছে আপনারা এগিয়ে আসেন, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন আসবে এবং আমাদের সন্তানরাও হয়তো উপকৃত হবে বিভিন্নভাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।